জীবনকে আমরা কতজন কতভাবেই না বিশ্লেষণ করে থাকি, কখনো কখনো জীবনের নানা পরিচয় উপস্থাপন করি। সেই উপস্থাপনায় কেউ কেউ নিজেকে ফেমাসও মনে করি। কিন্তু দর্শক, আমরা বিশ্বাস করতে চাই আপনি আপনারা প্রত্যেকেই ফেমাস, প্রত্যেকেই নিজ নিজ কাজে অসাধারণ এবং ফেমাস। বিশ্বাসটা শুধু নিজেকে করতে হবে, আর আমরা আপনার সেই বিশ্বাসের জন্য বারংবার আপনাকে প্রশ্ন করে মনে করে দিতে চাই, আর ইউ ফেমাস? দর্শক, স্বাগত জানাচ্ছি আর ইউ ফেমাস সিজন 3-তে। আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। দর্শক, আর ইউ ফেমাসের এই আয়োজন মানে ভিন্ন পশরা, ভিন্ন সারথি, ভিন্ন অতিথি আমাদের সাথে যুক্ত হন। ব্যর্থ কিন্তু আজকেও ঘটছে না। আজকে আমাদের সাথে দারুণ কয়েকজন মানুষ যুক্ত হচ্ছেন। আমি খুবই এক্সাইটেড যাদের সময় আমি পেয়েছি বলে। তবে তাদের সাথে পরিচয় করিয়ে দেবার আগে আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, এই আয়োজনে কিন্তু যুক্ত থাকতে পারবেন আপনিও, অর্থাৎ টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে কিন্তু একই সাথে এই আয়োজনটি দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেখানে যে কোনো ধরনের মন্তব্য এবং একই সাথে যে কোনো ধরনের প্রশ্ন আপনি কিন্তু করতেই পারেন আমাদের সাথে যুক্ত হওয়া সারথীদের কাছে। আমি আপনার হয়ে সেই প্রশ্ন এবং মন্তব্য অতিথিদের কাছে পৌঁছে দেবো এবং জানিয়ে দেবো তাদের মতামত আপনার প্রশ্নের ভিত্তিতে। ফলে দেরি না করে এখনই লিখতে থাকুন, জানাতে থাকুন আপনার মন্তব্য এবং প্রশ্ন। তবে এখন জানাতে চাই ঠিক কারা আজকে আমাদের সাথে যুক্ত রয়েছে। দর্শক, আমাদের সাথে যুক্ত রয়েছেন জান্নাতুল ফেরদৌস ঐশী, মডেল, অভিনেত্রী এবং আমি যাকে বলি দ্য ফেস। ঐশী, স্বাগত আপনাকে আর ইউ ফেমাসের আয়োজনে। কেমন আছেন? খুব ভালো, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, আপনি সময় দিয়েছেন এবং আমাদের খুবই ভালো লাগছে যে আজকে জান্নাতুল ফেরদৌস ঐশী আমাদের সাথে যুক্ত হচ্ছে। দর্শক, ঠিক এখানেই শেষ নয়, আজকে দারুণ আরও একজন মানুষ যুক্ত হয়েছিল আমার সাথে, এবং আমি যাকে বলি দ্য ভয়েস, মাহতিব সাকিব, সঙ্গীত শিল্পী। স্বাগত আপনাকে আর ইউ ফেমাসের আয়োজনে। কেমন আছেন? আমি ভালো আছি। হাউ আর ইউ ডুইং স্যার? আমিও ভালো আছি, এবং আমার ভালো না থাকার কোনো অপশন নেই, মানে কোনো অপশন নেই, একটাই অপশন, ভালো থাকতেই হবে। কারণ এত দুজন গুণী মানুষ আমাদের সাথে যুক্ত রয়েছে, এবং ভালো না থাকার তো কোনো অপশন থাকতেই পারে না। আমাদের একটা কমন প্রশ্ন থাকে, ঐশী এবং মাহতিব সাকিব দুজনেই আপনারা প্রথমবারের মতো আর ইউ ফেমাসের আয়োজনে এসেছেন। প্রথম প্রশ্নটা আমি ঐশীকে করতে চাই, আর ইউ ফেমাস? আমি তো জানতাম এখানে ফেমাস মানুষদেরকেই ডাকা হয়, সো যেহেতু এখানে আসতে পেরেছি, আই ফিল আ লিটল ফেমাস। ইউ আর, অফকোর্স ইউ আর ফেমাস। সো যারা জানে না তাদেরকেও কিন্তু ডাকি যে আচ্ছা ঠিক আছে, কে ফেমাস কে ফেমাস না। হ্যাঁ, আমার এরপরে আমি এই প্রশ্নটা কখনো করিনি, আজকেই এই সত্যি প্রথমবারের মতো করবো। আমি প্রথম পর্বটা শেষ করে আসছি। মাহতিব সাকিব, আমার এই প্রশ্নটা জিজ্ঞেস করলে মনে হয় মাহতিব সাকিবের যারা একনিষ্ঠ ভক্ত আছে আমাকে বলবে কি বলেন ভাই, কি জিজ্ঞেস করতেছেন? মাহতিব সাকিবকে জিজ্ঞেস করতেছি, আর ইউ ফেমাস? First of all, I'd ask you to define fame. Okay. In what aspect are you asking? হোয়াট এক্সপেক্ট লাইক, যে আমরা আসলে একটা ক্লারিফিকেশন দিই একদম আয়োজনের শুরুতে। আমরা বিশ্বাস করি ফেম ব্যাপারটা আসলে একটা রূপক অর্থ। আমরা প্রত্যেককে জিজ্ঞেস করি, ভাই আপনি কাজটা করতেছেন? সো আর ইউ ফেমাস একটা রূপক টার্ম, যে বলছি যে আপনি কি আপনার কাজটা ঠিকভাবে করছেন। সো সেই পার্সপেক্টিভই আসলে জানতে চাওয়া যে মাহতিব সাকিব, আপনি যে গানটা করেন সেটা আসলে ঠিকভাবে করেন তো? সেই গানটা আমাদেরকেও তো অনুপ্রাণিত করে, কাঁদায়, হাসায়, ভালো লাগায়, ফলে সেটা ঠিকঠাক হচ্ছে? চেষ্টা তো অবশ্যই 100% থাকে, এবং the reason that people like us are in this craft is because আমরা প্রচণ্ড ভালোবাসি যে কাজটা আমরা করি। সো কাজটার প্রতি যদি সৎ থাকা যায়, তাহলে আলটিমেটলি হয়তো বা প্রফেশনাল যে বেনিফিটসগুলো সবগুলো, চাকরি হোক, ব্যবসা হোক, সব জায়গাতেই থাকে। সেরকম কিছু আউটকামও হয়তো বা আমরা পেয়ে থাকি আর কি। যদি ওইটাকে আপনি ফেমাসের ডেফিনিশন বলেন, তাহলে মাই জব ডেসক্রিপশন এটা 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 মানে রিকোয়ার করে যে মানুষ আমার গানটা শুনছে। আমি যদি বদ্ধ ঘরে গাই, তাহলে দ্যাটস নট, মানে আর্টটাকে আসলে সেল করা হচ্ছে না। সো অবশ্যই, এবং এই সেলিংয়ের ব্যাপারটা কেন আমরা বারবার মানুষকে বলি ঐশী এবং সাকিব, ব্যাপারটা হচ্ছে যে আমরা বিশ্বাস করি, ধরেন আমরা তো সবাই একটা সময় এই পৃথিবী থেকে চলে যাব, শুধু আমাদের কি থেকে যাবে? কাজটাই তো থেকে যাবে না? ফলে এই কাজটা আপনারা ঠিকঠাকভাবে সবাই করছে কিনা, আমি আমার নিজের কাজটা ঠিকভাবে করছি কিনা, এবং সেটা দেশের জন্য, দেশের মানুষের জন্য একটা ইম্প্যাক্ট ফেলছে কিনা, এটুকুই শুধু জানতে চাও। এবং এই পুরো আয়োজন জুড়ে শুধু সেটুকুই জানতে চাই, এবং সেটা আপনাদের কাজটা নিয়েই আসলে মূলত জানতে চাই। আমি যখন বললাম যে দ্য ফেস, দ্য ভয়েস, নিশ্চয়ই কেন আমি বলছি এটা আপনারা ক্যারি করেছেন, এবং এই যতটা সহজে আমি বলছি যে এটা ক্যারি করেছেন, আমার ধারণা জার্নিটা এরকম এত সহজও ছিল না। আপনাদের এই জার্নিটাতে মানে সব জার্নিতেই উত্থান থাকে, পতন থাকে, এবং এটা নিয়েই
চলতে হয় এবং এটাই একটা বিউটি। আমি যদি জান্নাতুল ফেরদৌস ঐশীর কথা বলি, যে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ থেকে উঠে আসা ঐশী এখন নিজেকে একজন মেথড অ্যাক্টর হিসেবে পরিচিত করতে চান, এবং মেথড অ্যাক্টর হিসেবে যখন আমি এই টার্মটা ঐশীর ক্ষেত্রে ব্যবহার করি, জার্নিটা কি এতটাই সহজ ছিল ঐশী? না, আমি এটা বিশ্বাস করি যে কোনো জার্নি সহজ নয়, আর এটাও বিশ্বাস করি যে কোনো জার্নি সহজ হওয়া উচিত নয়। কারণ সহজ জার্নি আপনাকে যতটুকুন অভিজ্ঞতা দেবে, যতটুকুন শিক্ষা দেবে, ওইটা নিয়ে লং রানে সাস্টেইন করাটা আমার মনে হয় না খুব একটা সহজ হয় বা সম্ভব হয়। তাই জার্নি সহজ হওয়া উচিত না। অবশ্যই কষ্ট দিয়ে, শ্রম দিয়ে, সততা দিয়ে অ্যাচিভ করা উচিত, যেটা আমি চেষ্টা করে যাচ্ছি। এবং হ্যাঁ, আমার জার্নি সহজ নয়, তবে আমি বলবো না আমি স্ট্রাগলার। আই এম জাস্ট লাইক গোয়িং উইথ দ্য ফ্লো অ্যান্ড ট্রাইং টু কমপ্লিট মাই জার্নি, দ্যাটস ইট। এটাই বিউটি, এই হ্যাঁ, হ্যাঁ। চলার পথে এটাই বিউটি। আমার মনে হয় মাহাতিম সাকিবেরও, সাকিব খুব মানে আমার কাছে মনে হয় ও খরগোশ টাইপের মানুষ, খুব সব নিঃশব্দে চলে কিন্তু ইম্প্যাক্ট ফেলে অনেক বেশি, তাই কি সাকিব? খরগোশটাকে ডু আই টেক ইট অ্যাজ আ কমপ্লিমেন্ট? কমপ্লিমেন্ট, লাইক যে আচ্ছা, নিঃশব্দে ঠিক আছে। একটু চলাফেরা করে আর কি, একটু কম শব্দ পাওয়া যায় এরকম কিছু। ওভাবে আসলে আই এম আ ভেরি বোরিং পারসন স্যার। আচ্ছা। আমি প্রচন্ড বোরিং একজন মানুষ। আপনি যদি আমার দিনের রুটিন জিজ্ঞেস করেন, ঘুম থেকে চোখ খুলে ওঠার আগে আমি 10-15 মিনিটের ভোকাল ওয়ার্ম আপ করি, আবার ঘুমাতে যাওয়ার আগে আই ডু মাই রেয়াজ। সো আমার পুরো দিন মোটামুটি ইজ অল অ্যাবাউট মাই ওয়ার্ক আর কি। সো এটার বাইরে আই ডোন্ট হ্যাভ আ কাপল অফ ফ্রেন্ডস যাদের সঙ্গে আই হ্যাং আউট। আই ডোন্ট হ্যাভ যাদের সঙ্গে আমি বসি, ইনফ্যাক্ট যেটাকে আমরা আড্ডা বলি, দ্যাটস মাই প্র্যাকটিস সেশন। সো আমার আসলে আই ডোন্ট হ্যাভ আ পার্সোনাল লাইফ, I don't have a social life, I just have a professional life and that's how it is. So ওখানে আসলে আর বলার মতন কিছু নেই আর কি। I don't have gossip to give you. So ultimately this is who I am. না, আমরা আসলে গসিপটা জানতেও চাই না, মানে সবাই শুধু গসিপটাই জানতে চায় যে আচ্ছা ঠিক আছে। কিন্তু আমি বলছিলাম যে আমি আপনাদের কাছে এইবারের শো থেকে একটা নতুন প্রশ্ন অ্যাড করতে চাই, যে আমরা সবসময় জিজ্ঞেস করি যে আর ইউ ফেমাস, আর ইউ ফেমাস, সো হু মেক্স ইউ ফেমাস? আমার প্রশ্ন এটা আমার নতুন প্রশ্ন। এই শো এর মাধ্যমে প্রথমবারের মতো কাউকে জিজ্ঞেস করছি। লাইক ফেম কথাটার সাথে আপনি ফেমের যে কি বলবো, মানে ডেফিনেশনটা আমরা বুঝি বা জানি, সেদিক থেকে বলতে গেলে অবভিয়াসলি পিপল মেক আস ফেমাস, বাট Exactly, it is. like to make people make us famous, we have to give effort, we have to do something. When we do something, then people make us famous. তবে there is a difference between fame and popularity. মানে বিখ্যাত এবং জনপ্রিয়র মধ্যে পার্থক্য আছে। তো বিখ্যাত হওয়াটাই শুধুমাত্র জরুরি নয়, জনপ্রিয় মানে মানুষের প্রিয় হওয়া, ভালো কাজ করে, এটা আমার কাছে বেশি ইম্পর্ট্যান্ট। ওকে, সাকিব কিছু অ্যাড করবে এই প্রশ্নটাতে, হু মেক্স ইউ ফেমাস? উনি যেটা দিয়ে শেষ করলেন না, যে জনপ্রিয় হওয়া, ওই কাজটার প্রতি যেটা আপনি জিজ্ঞেস করছিলেন, সততা আছে কিনা, সততাটা যদি থাকে তাহলে আলটিমেটলি পিপল উড সি ইউর এফর্ট। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট দ্যাট ইউ পুট দি এফর্ট ইন দ্য ফার্স্ট প্লেস। মাহাতিম সাকিব, আমি একটু আপনার কাছে যেতে চাই। সেটা হচ্ছে যে আমার কাছে যে লাইনটা লেখা আছে, এই লাইনটার সাথে আমি খুব পরিচিত, কারণ আপনাকে আমি দারুণভাবে চিনি সেই সময়টা থেকে। আমি কেন, পুরো বাংলাদেশের মানুষ চিনে। যদিও এটা আপনার ক্ষেত্রে আমি খুব পজিটিভভাবে ব্যবহার করতে চাই, ভাইরাল, খুবই ইতিবাচকভাবে। এবং সেই ভাইরাল ব্যাপারটা একটা দীর্ঘ সময় কন্টিনিউ করা, এটা মানে চারটিখানি কথা না, যে জার্নির কথা আমরা বলছিলাম। আপনি সেই ভাইরাল কভার গায়ক থেকে এখন পেশাদার প্লেব্যাক সিঙ্গার। আমরা যে জার্নিটার কথা বলছি সেটার মধ্যে উত্থান ছিল, পতন ছিল, নানান ধরনের একটা ব্যাপার স্যাপার ছিল। কিন্তু এই যে বিশেষত্ব, এবং আপনাকে একটা অনেকেই এখন নাকি বলেন যে আপনি আসলে বিরোহী রোমান্টিক, স্যাড রোমান্টিক শিল্পী হিসেবে বেশি খ্যাত, ব্যাপারটা কি তাই? Okay, I mean, this is something I'm hearing for the first time. Birohi romantic, beautiful. I should add it in my captions. But anyways, Okay. কাজটাকে যেহেতু ভালোবাসি, I'm getting to do it every day. That's all it matters to me. আপনি আমাকে ডেকেছেন, আপনি আপনার মূল্যবান সময় থেকে কিছুটা সময় আমার পেছনে অতিবাহিত করছেন, এটার জন্য আমি অনেক বেশি সম্মানিত। এবং এইটুকু সুযোগ আমি পাচ্ছি আমার পরিশ্রমের দরুন, এতটুকুই আমার কাছে অনেক। এর বেশি আমি কিছু ভাবিও না, কোনো প্যারামিটারে চিন্তাও করি না, সত্যি কথা বলতে। আচ্ছা, সোজা সাপটা অ্যান্সার, খুব ভালো।
আপনাদেরকে আমি মানে প্রথমে একটু গল্পটা বলে রাখি দর্শকদেরকে যে আমি না সবাইকে এদের দুজনকে ইন্ডিভিজুয়ালভাবে চাচ্ছিলাম যে আচ্ছা তারা আসুক, তারা সময় দিক, ভীষণ জনপ্রিয়, ভীষণ দুজন গুণী মানুষ, কিন্তু একটা ব্যাপার মানে ডাকার পরে এক হয়ে গেল, দুজনের একটা কাজ আছে একসাথে এবং সেটা আমি আজকে দেখে ফেলেছি, নিশ্চয়ই আপনাদেরও দেখার সুযোগ আছে। ওই সেই আপনার একটা সাম্প্রতিক কাজ যেটা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে তো কথা হচ্ছে, সোশ্যাল মিডিয়াতেও কথা হচ্ছে, আমরা দেখছিলাম, এবং সেই কাজটি নিয়ে আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই, যেটি হচ্ছে নূর, যেটি আপনার সাম্প্রতিক সময়ের সিনেমা রায়হান রাফির। সেটি আমি কেন দেখব? গুড কোয়েশ্চেন। জি। অ্যাকচুয়ালি আমি যদি সিনেমার পয়েন্ট অফ ভিউ থেকে বলি, এখন একটু ডার্ক স্টোরি, থ্রিলার এই টাইপের গল্পের উপরে কাজ বেশি হচ্ছে। আমি বলছি না এটা খারাপ, অবভিয়াসলি এই ধরনের কাজ পছন্দ করে যারা, এই রুচির দর্শক যারা, তাদের জন্য এই কাজগুলো প্রতিনিয়তই হওয়া উচিত। কিন্তু এর পাশাপাশি যারা সরল প্রেমের গল্প পছন্দ করে, একটু মফস্বলের সিম্পল স্টোরি পছন্দ করে, তো তাদের জন্য তো রেগুলার কাজ হওয়া উচিত। তো দিস ইজ ওয়ান অফ দোজ ওয়ার্কস। তাহলে কি ব্যাপারটা এমন যে মফস্বলের একটা লাভ স্টোরি আছে এখানে, এবং আমরা এই গল্পগুলোর সাথে একটা পরিচিত জীবনের মেলবন্ধন দেখতে পাই, কানেক্ট করতে পারে মানুষ বেশি। আমাদের দেশের আমাদের জেনারেশনেও, ইনফ্যাক্ট তার আগের জেনারেশনেও বলি, ম্যাক্সিমাম মানুষই কারণ আমাদের দেশ এখন পর্যন্ত অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে যে জায়গায় অবস্থান করছে, রাদার দেন কি বলবো, rather than a love story of a city oriented people can connect with a mofosshol love story more, I think so. তো আমি জানি না কতটা লজিক্যাল শোনালো আমার কথাটা, কিন্তু আমার মনে হয় যে আমাদের দেশের প্রেক্ষাপটে এই ধরনের স্টোরির সাথে মানুষ কানেক্ট বেশি করতে পারে। তো আমার মনে হয় নূর ওরকমই একটা কাজ। নূর এরকমই একটা কাজ, এবং সেই নূরেই কিন্তু মাহাতিম সাকিবের একটা গান রয়েছে দুলবো লাজুক ফুলে, এবং যেটি আমি ইউটিউবেও শুনছিলাম আজকে বেশ কয়েকবার আপনাকে প্রশ্নটা করবার জন্য, যে এত সুন্দর করে আপনি গান এবং মস্তিষ্কের মধ্যে যে গেঁথে থাকে। আমি আপনার কাছে জানতে চাইবো যে আমরা প্রায় সময় দেখি যে আগে যেটা দেখে দেখে অভ্যস্ত হতাম যে সিনেমায় গান থাকে, এবং আপনি সিনেমার গানটা গান, আপনি প্লেব্যাক সিঙ্গারেও এখন বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেন গাইতে, কিন্তু এখন একটা ব্যাপার দেখি যে গানে সিনেমা হয়, তাই না? মানে আপনি একটা গান গাইলেন, সেটা দিয়ে একটা মিউজিক ভিডিওর মধ্যে একটা দারুণ গল্প বলে ফেলা যায়, মানে ধরন কিন্তু পাল্টেছে। এবং আমরা এখন আগে সিনেমা দেখতাম, ভিডিও দেখতাম, এখন দেখি রিলস, শর্টস, ফলে এখন কিন্তু একটা গানের মধ্যেই পুরো একটা সিনেমার কাহিনীকে কোনো না কোনোভাবে ঢুকিয়ে দেওয়া যায়। আপনি কোনটাকে বেশি প্রেফার করেন, সিনেমার গান না গানের সিনেমা? আমি স্যার শুধু গানটা গাইতে প্রেফার করি, দ্যাটস ইট। আমি এর আগে পরে নাই, আচ্ছা। আমি এর আগে পরে খুব একটা আহামরি বুঝিও না। আই হ্যাভ আ ইউটিউব চ্যানেল, আই এম আ কন্টেন্ট ক্রিয়েটার, আই লাভ টেলিং স্টোরিজ। সেটা গল্প যে কোনো মাধ্যমে যদি বলা যায়, গান লিখে বলা যেতে পারে, ছবি এঁকে বলা যেতে পারে, আমি সব ধরনের মাধ্যমে এক্সারসাইজ করতে চাই। বাট আমার প্রথম পরিচয় আমি মিউজিশিয়ান, সো আমায় যদি কেউ ছবি বানানোর জন্য গান গাইতে বলেন তাহলেও আমি এক পায়ে খাড়া আছি, আবার আমায় যদি বলেন যে গান গেয়ে যাও তারপরে আমরা ছবি বানাবো, আমি সেখানেও আছি। এবং সেটার ইম্প্যাক্ট যে দেশ থেকে দেশান্তরে, অর্থাৎ দেশের সীমানা পেরিয়ে বিভিন্ন জায়গায় পৌঁছেছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তবে আমার একটা পরিচয় আছে, এবং যে পরিচয়টা হচ্ছে উপস্থাপক। উপস্থাপকের কাজ হচ্ছে সময় ধরে বিরতি নেওয়া। আমি ঠিক বিরতিটা নিয়ে আসছি। দর্শক, আরই ফেমাসের আয়োজনে ছোট্ট একটা বিরতি নিচ্ছে, ফিরছি একটু পরেই। আমাদের সাথেই থাকুন, কোথাও যাবেন না। দর্শক, স্বাগত আরও একবার। আপনারা দেখছেন আরই ফেমাসের আয়োজন, এবং আমাদের সাথে কয়েকজন গুণী মানুষ যুক্ত রয়েছেন, এবং আমি একটু আগে ভীষণভাবে একজনকে মিস করছিলাম আমাদের এই আয়োজনে। সেই মানুষটি ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ঠিক একটু হয় না যে আমাদের ঢাকা শহরে অনেক সময় অনেক যানজট থাকে, সব কিছু মিলে একটু দেরি হয়ে গেল। আমাদের সাথে যুক্ত রয়েছেন দ্য অ্যাটমসফেয়ার রিপননাথ, যিনি শব্দ পরিকল্পক, এবং আমি বলি যাকে হচ্ছে যে পেছনের নায়ক। কেমন আছেন?
ভালো, থ্যাংক ইউ। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনার মতো গুণী মানুষ আমাদেরকে সময় দিয়েছেন। আমি একটু আগে বলছিলাম তাদেরকে যে এত এত গুণী মানুষ আজকে সময় দিয়েছেন, এবং আমি আসলে আজকে কনফিউজড একটা কারণে। আমি এই শব্দটা শোটা শুরু হওয়ার আগে বলেছিলাম যে আমি আজকে একটু কনফিউজ কেন। এই তিনটা মানুষ না তিনভাবে খুবই পারফেকশনিস্ট, যে এরা খুদ ধরতে বেশি পছন্দ করে। নিজের কাজটাকে ভালো করবার জন্য খুদটা না ধরতে হয়, এবং আপনারা এত ধরেন, এই জন্য আমি একটু নিজের নিয়ে একটু টেনশনে আছি। কিন্তু আমি আপনাকে যেটা নিয়ে আপনি যথেষ্ট পরিমাণ সুন্দর করে কথা বলেন, আর যথেষ্ট পরিমাণ আপনার টোনালিটি অনেক সুন্দর, সো আপনি এই ব্যাপারে কনফিডেন্ট থাকতে পারেন 100%। আচ্ছা, ঠিক আছে, আমি সান্ত্বনা পুরস্কার নিলাম। আমি একটা বিষয় বলতে চাই যে আপনি শব্দ সিনেমাটা দেখেছেন নিশ্চয়ই? জি। আমি শব্দ সিনেমাটা দেখার পরে আমি অনেক দিন একটা ঘোরের মধ্যে ছিলাম। এটা সিনেমা। এবং তারপরে আমি যত সিনেমা দেখেছি আমার লাইফে, সব কিছু না আমি শব্দের সিনেমার সাথে কানেক্ট করেছি। আপনি কেমন করে শব্দকে কানেক্ট করেন? মানে ওই সিনেমার ওই লোকটার মতো, ওই নায়কটার মতো, আমি ওনার ঋত্বিক চক্রবর্তী, আমি ওনার নামটা ভুলে গেছি। কানেক্ট করি বলতে, এটা আসলে সিনেমা তো আসলে মানে ছোট্ট ঘটনা দিয়ে আসলে একটা বড় একটা লেংথ তৈরি হয়। সো প্রত্যেকটা ছোট মোমেন্ট, ছোট মুহূর্ত, যেই শব্দগুলো তৈরি হয় ওই স্পেসের ভেতরে, সেই গুলাকেই তো আমরা রিক্রিয়েট করি। সামটাইমস সেটা ওই স্পেসে নাই, তার বাইরেও আমরা ক্রিয়েট করে আসলে ওই মোমেন্টটাকে আসলে তৈরি করি। সো এটা আসলে কমপ্লিটলি ইমাজিনেশন আর হচ্ছিল প্রেজেন্ট সাবজেক্টের উপরে ডিপেন্ড করে আসলে পুরো ডিজাইনটা হয়। আচ্ছা, তো ওইভাবে আসলে তখন আমরা ওই মোমেন্টটাকে তৈরি করি আসলে সাউন্ড। কিন্তু ধরেন আমি বাংলা সিনেমার কথাই যদি বলি, বাংলা সিনেমার হলে গিয়ে দেখলে পরে একটা সময় হয়তো খুব গম আওয়াজ করতো, বাইরে থেকেও টের পাওয়া যেত, এবং ডায়লগ কী এবং সেটার মধ্যে আসলে পিছনে যে ব্যাকগ্রাউন্ড কী বাজছে, মিউজিক বাজছে, এটা আসলে রিলেট করা যেত না। এখন না করা যায়, এবং সেটা একটা বড় ধরনের পরিবর্তন হয়েছে। মনপুরা যখন আমরা দেখলাম, মানে আমাদের অনেকের ছোটোবেলাকার সময়কার, এবং আমার মনে আছে যে যখন গিয়াসউদ্দিন সেলিমকে আমরা শিশু একাডেমিতে একটা প্রশ্ন করার সুযোগ হয়েছিল একটা ডিবেট ফেস্টে, তখন আমরা তখন মানে ওনার এই মেকিং নিয়ে প্রশ্ন করছিলাম, কিন্তু তখন না বুঝি নাই যে শব্দটা আসলে টেনেছিল, এটা মস্তিষ্কে থেকে গেল। এবং আপনার অনেক আরও একটা সিনেমা, বিখ্যাত সিনেমা হাওয়ার কথা যদি বলি, এই যে কাজগুলো কেন থেকে যায় মনের মধ্যে, মানে কি করেন আপনি, না কি ম্যাজিক আছে? না, আপনি যদি বলেন যে আপনি আগে গম সবগুলো শুনতে পাই এক ধরনের, যেভাবে সাউন্ড শুনতেন, সো টেকনোলজি তো চেঞ্জ হয়েছে। ওকে, প্রথম কথা হচ্ছে টেকনোলজি চেঞ্জ হয়েছে। আমরা আগে টেকনোলজি, প্রথম হচ্ছে টেকনোলজি। কারণ হচ্ছে আমরা আগে একটা স্পেস থেকেই শুধুমাত্র সাউন্ড শোনাতাম, একটা স্পিকার থেকে। সো একটা ট্র্যাক ছিল, তারপরে 2টা ট্র্যাক, তারপরে 3টা ট্র্যাক আসছে, তারপরে 5টা আসছে, তারপরে 7টা আসছে, তারপরে এভাবে আস্তে আস্তে বাড়ছে। সো আমরা ক্যারেক্টার ওয়াইজ, সাউন্ডের স্পেস ওয়াইজ, একদম ডিটেইলিং, যেই সাউন্ডটা যেই জায়গা থেকে তৈরি সেই জায়গাটায় আমরা আসলে এখন প্লেসমেন্ট করতে পারি। তো সো যখন আমরা একটা স্ক্রিনের যেই জায়গায় সাউন্ড প্রডিউস হচ্ছে সেই জায়গায় যদি আমি ওকে প্লেসমেন্টটা ওই জায়গাটায় করি, তাহলে কি হচ্ছে, ওয়াইড জায়গাটা তৈরি হচ্ছে আপনার। সো আগে তো আমরা আসলে ওই পাশে চেয়ারের শব্দ হচ্ছে, সেটা আসলে সেন্টারে নিয়ে আসতাম। ওই পাশে একটা ব্লাস্ট হয়েছে, সেই ব্লাস্টটাও আসলে সেন্টারে নিয়ে আসতাম। সো কী হচ্ছে, সবগুলো ডিফারেন্ট স্পেসে সাউন্ডগুলো হচ্ছে, কিন্তু আসলে সবগুলো সাউন্ড আমরা শুনতে পাচ্ছি আসলে সেন্টারের মাঝখান থেকে। সো দ্যাটস ওয়াই তখন কি ছিল, তখন আসলে সব সেন্ট্রালাইজ ছিল। সো আপনি এখন ডিস্ট্রিবিউট করতে পারতেছেন স্পেস ওয়াইজ। সো দ্যাটস ওয়াই ক্ল্যারিটি বেড়ে গেছে। যখন স্পেস মানে আমার আপনার যে দূরত্ব, তার মানে মাঝখানে স্পেস আছে। এখন যদি আপনি কাছে চলে আসেন, স্পেস তো কমে যাবে। গানও তাই, আমি আপনার এই ডিস্টেন্সটা তৈরি করে দিতে পারতেছি, সো পার্সপেক্টিভ তৈরি করে দিতে পারতেছি। আমার একটা ছোট প্রশ্ন আপনার কাছে, এরপর আমি বাকিদের কাছে যেতে চাই। এটা খুব সহজ মনে হয় প্রশ্নটা। মনপুরা, আয়নাবাজি, হাওয়া, সুরঙ্গ, এই সিনেমাগুলো খুবই দর্শক নন্দিত, এবং এই সিনেমাগুলোর মধ্যে কোনটাতে আপনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেছেন? স্বাচ্ছন্দ্যবোধ বলতে আসলে আমি এটাকে কোনোভাবে আমি এই কোশ্চেনটাকে
শব্দটা যদি বলি এই স্বাচ্ছন্দ্য। কোশ্চেনটা সৃজনশীল বলতে হচ্ছে আসলে আপনি ছবিটা কিভাবে শুট করে নিয়ে আসছেন, আমি এখানে কতটুকু কাজ করতে পারতেছি, কতটুকু আমি সাউন্ড ডিজাইন করতে পারবো, সেই স্পেসটা তৈরি করে দিছেন কিনা, ওকে, বুঝতে পারছেন? সো সেইটা একটা ভেরি ইম্পর্টেন্ট থিং। সো এখানে নিশ্চয়ই আমি এমন কিছু করতে পারবো না, কারণ এটা চার দেওয়ালের ভেতরে বন্দি একটা জায়গা। সো আমি কোনোভাবে এমন কোনো অ্যাটমসফিয়ার বা এমন কোনো স্পেস ডিজাইন করতে পারবো না যেটা আসলে আপনাকে আমি আসলে অন্য মোমেন্টে নিয়ে যাব বা অন্য মুহূর্তে অন্য ইমাজিনেশনে নিয়ে যেতে পারবো। সো দ্যাটস ওয়াই ইটস এ ভেরি ইম্পর্টেন্ট আপনি কি শ্যুট করে আনছেন। সেজন্যই আমি আপনাদেরকে নাম দিয়েছি তিনজনের তিনটা। একজন হচ্ছে দ্য ফেস, দ্য ভয়েস, দ্য অ্যাটমসফিয়ার। সো আমি একটু দ্য ভয়েসের কাছে ফিরতে চাই। আমি যখন বলছিলাম যে আপনি বিরতিতে যাওয়ার আগে যে আপনার কাজটা যখন দেশের বাইরে ইম্প্যাক্টফুল হয়, এবং বিশেষ করে ভারতের একটা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের কথা বলছিলাম, এবং সেখানে আপনি অরিজিৎ সিংয়ের সাথে মনোনয়ন পেয়েছিলেন। কি মনে হয় সেখানে লাল সবুজটা কখন কোথায় থাকে? বুকের এই জায়গাটা ফুলে যায় যে আচ্ছা আমি তো বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ, মানে কি মনে হয় আপনার অনুভূতিটা আমি একটু জানতে চাই। দিন শেষে তো আপনি বাংলাদেশের মাহাতির শাখা। 100%। আমার কাছে যদি আমাকে কেউ পরিচয় দিতে বলে, আমার সব থেকে বড় পরিচয় আমি বাংলাদেশের প্রোডাকশন। সো সেটা তো অফকোর্স আনডাউটেডলি, বাট এরপরে যে মেটাডেটাগুলো আপনি আমাকে দিচ্ছিলেন, আমি আসলে ওগুলোকে কোনোভাবে প্রসেস করিনি কখনোই, বিকজ আর্ট ইজ আর্ট। এখন আমি যে নমিনেশনগুলো, যে নামগুলোর পাশে আমাকে হয়তো নমিনেশন দেওয়া হচ্ছে, তাদেরকে নিয়ে আমি এখনও স্বপ্ন দেখি, তাদেরকে নিয়ে আমি এখনও সামহাও গত কিছুদিন আগে আমার সঙ্গে চঞ্চল ভাইয়ের দেখা হয়েছিল। হি ইজ আ ড্রিম ম্যান টু মি। মানে আমি কখনো স্বপ্নেও কল্পনা করিনি আমি ওনার সঙ্গে সামনে দাঁড়িয়ে কথা বলবো বা উনি আমাকে রেকগনাইজ করবে। আমি জাস্ট ওনার জন্য চেয়ার ছেড়ে উঠে সরে যাচ্ছিলাম, উনি আমার হাত ধরে বললেন যে আমি তোমার গান শুনি। দিস ইজ মনিউমেন্টাল ফর মি, যে চঞ্চল চৌধুরী আমাকে চিনে। মানে সো আমার কাছে ওই চার দেয়ালের মধ্যে বন্দি হয়ে আমার রেয়াজটুকু ছাড়া আমি আসলে আর খুব বেশি কিছু এক্সপ্লোর কখনো করিও নি, আর হয়তো আমায় দিয়ে হবেও না। সো আলটিমেটলি ওইটুকু বাদে আমি কখনোই কোনো কিছু চিন্তা করিনি বা করতেও পারি না। বাট যদি আলটিমেটলি আগামীকালকে আমার জন্য বাংলাদেশের কোনো উপকার হয়, তাহলে অফকোর্স আই উইল হ্যাপিলি গিভ ইট টু বাংলাদেশ। আমি আমার দেশের জন্য আমি আপ ফর এনিথিং আর কি। ঐশী একটু ফিরতে চাই, আপনার তিনটা সিনেমার কথা আমি একটু বলতে চাই। মিশন এক্সট্রিম, আদম এবং নূর। তিনটার চরিত্র তিন ধরনের, তিনটা প্যাটার্নের। হ্যাঁ, একদম মানে আদমে যেই পরিস্থিতিতে দেখলাম আপনাকে, এখানে আবার মফস্বল চরিত্রের একটি মেয়ের চরিত্রে দেখলাম, এবং যে গুণী ভালোবাসতে জানে, ভালোবাসাটাকে জিয়ে রাখতে জানে। আমি অনেক গল্পটা বলছি না, দর্শকের একটু আগ্রহটা থাকুক। আপনি দেখবেন, কোথায় গিয়ে দেখবে একটু ঐশীটা বলে দেন না। বায়োস্কোপ প্লাসে। বায়োস্কোপ প্লাসে গিয়ে তারপর কি দেখবে? নূর। আচ্ছা ঠিক আছে, আমি বললে তো একটা ব্র্যান্ড নেম হয়ে যাবে না। সো তিনটা সিনেমায় তিন ধরনের চরিত্র নিয়ে আপনার কোনো ধরনের বিশ্লেষণ হয় নিজের মধ্যে, যে আচ্ছা নিজেকে ছাড়িয়ে যাওয়ার প্রবণতা, আচ্ছা এটা নিয়ে এটা ভালো হয় নাই, বা একটা নিজের মধ্যে গঠনমূলক সমালোচনা কি করেন? রিপন ভাইয়া অনেকবার এক্সপিরিয়েন্স করেছে এটা, কারণ অবভিয়াসলি ম্যাক্সিমাম, আমি যেটা একটু আগে মাহাতিমকেও বলছিলাম, যে ম্যাক্সিমাম কাজ রিপন ভাইয়ের নাকের ডগা দিয়ে যায় অ্যাকচুয়ালি, মানে বাংলাদেশের সিনেমাগুলো ম্যাক্সিমাম। হ্যাঁ, তো একচেটিয়া একদম। ইনফ্যাক্ট হ্যাঁ, আমার মিশন এক্সট্রিম, এরপরে হ্যাঁ মাফিয়া, ব্ল্যাক ওয়ার, তারপরে যে নূর, এগুলো হচ্ছে রিপন ভাইয়ের সাথে আমার কাজের এক্সপিরিয়েন্স হয়েছে। এবং যেমন আমি ছোটবেলা থেকে শুনে এসেছি যে আমার একটু বেশি চিকন ভয়েস, বেশি বেবিশ ভয়েস, ইন্ডাস্ট্রিতে আসার পরে অনেক শুনেছি। আমার ফার্স্ট টিভিসিতে আমার ভয়েস নেওয়া হয়নি, বাট হি ইজ দ্য ওয়ান হু গেভ মি কনফিডেন্ট অ্যাবাউট মাই ভয়েস। তো সে আমাকেও কনফিডেন্স দিচ্ছিলেন একটু আগে। হ্যাঁ, হি ইজ আ ভেরি পজিটিভ পারসন বাই দ্য ওয়ে। বাট আমি অনেক বেশি ইরিটেটেড হয়ে যাই when I see myself on screen, ইরিটেটেড হয়ে যাই, অ্যাংশাস হয়ে যাই। হি গিভস মি কনফিডেন্স, মাই টিম গিভস মি কনফিডেন্স। কিন্তু দিন শেষে হয় কি, ছাড়িয়ে যাওয়া তো সবারই জব, আমার মনে হয় এটা আমি এক্সেপশনাল কিছু না। সব আপনার কাজ আপনাকে ছাড়িয়ে যাওয়া, আমার কাজ আমাকে ছাড়িয়ে যাওয়া, এই মানুষগুলোর কাজও তাদেরকে ছাড়িয়ে যাওয়া। কিন্তু আমার এখনো মনে হয় যে নিজেকে ছাড়িয়ে যাওয়ার মতন ক্যারেক্টার আমি পাইনি। তার আগে আমাকে এটা বলেন, এই নূর সিনেমা যে এই শুভ ভাইকে যেভাবে মারলেন, এটা সত্যি সত্যি মারছিলেন?
আপনার কি মনে হয়েছে? আমার তো মনে হচ্ছে আরে সত্যি সত্যি মেরে ফেলছে, আমি তো দর্শক, আমি তো বোকা দর্শক। ওইটাই তো চাচ্ছিলাম। ও আচ্ছা, না এটাই চাচ্ছিলেন, কিন্তু সত্যি সত্যি মারছেন। অ্যাক্টিং ছিল, কিন্তু অ্যাক্টিংটাকে সত্যি প্রমাণ করার চেষ্টা করেছি অন স্ক্রিন। ওকে, ঠিক আছে। আমরা এখন আপনাদের একটা সত্যি ব্যাপার জানতে চাই। আপনাদের একটা মানসিক মিথস্ক্রিয়া ঘটে না নানান ধরনের? আপনারা তো অনেক সেলিব্রিটি, আমরা তো অসাধারণ দর্শক। হ্যাঁ, মানে আপনারা সবসময় বলেন আমাদেরকে সাধারণ দর্শক, কিন্তু আমি বিশ্বাস করি দর্শকরা অসাধারণ হয়। একদম। কিন্তু আপনারা আমাদেরকে সবসময় বলেন না সাধারণ দর্শক, সাধারণ দর্শক। ঠিক আছে, কিন্তু আমি সবসময় বলি আমার সাথে যে আমাদের অসাধারণ দর্শকরা, সেই অসাধারণ দর্শকরা যখন মাহাতির সাকিব, ঐশী কিংবা রিপননাথকে জানতে চায়, জানার একটা প্রক্রিয়া আমরা তৈরি করেছি। একটা কার্ড গেম আছে এখান থেকে 4টা কার্ড নিতে হবে এবং 4টা কার্ডে 4টা ওয়ার্ড থাকবে এবং এই ওয়ার্ডগুলো আপনাদের ব্যাপার স্যাপার, আসলে আপনি কেমন, পার্সোনালিটিটা কেমন, কি চিন্তা করেন আলাদাভাবে, আচ্ছা আমাদের সাথে মিলে কিনা, মানে আমাদের মতো অসাধারণ দর্শকদের সাথে মিলে কিনা, এটা একটু জানতে চাই। ঐশী, কার্ডগুলো নিতে পারেন, 4টা কার্ড রেখে বাকিগুলো পাস করে দিবেন। কি উঠবে আপনার ভাগ্যে আমি জানি না, কিন্তু পাস করে দিতে পারেন। বাকিরা নিতে থাকুক, আমরা শুনতে থাকি আপনার কথাটা। কি পড়েছে? Should I start? The journey. The journey. দ্য জার্নি। জার্নিটার কথা মনে হয় আপনি বলে ফেলেছেন ইতিমধ্যে, রাইট? যে আচ্ছা, জার্নির কোনো একটা সিগনিফিক্যান্ট ঘটনা কি বলতে পারবেন আমাদেরকে? বলতে No, চান? actually, life is a journey, and I think sometimes the journey is more beautiful than the destination. So I think in my case that is true. Like, আমার জার্নিটা অনেক বেশি সুন্দর। আমি জানি না আমার ডেস্টিনি কি, কিন্তু আই এম এনজয়িং মাই Still. জার্নি। ওকে, So should I go for the next one? Look. Look. God, কি আসছে আমার? কি দেখতে Look. চান না বা দেখতে চান? কি দেখতে চাই না? হ্যাঁ, ওই ছবিটা আছে যে আমি এটা আচ্ছা, দেখতে এটা চাই এরকম না। বোঝানো হয়েছে। ওকে, দেখতে চাই না সহিংসতা। এখন বর্তমান পৃথিবীর অবস্থা দেখে যেটা মাথায় প্রথম আসলো, সহিংসতা আর দেখতে চাই না। ভালোবাসার বহিঃপ্রকাশ দেখতে চাই সবকিছুতে। ওকে, এভলিউশন। ইভ্যালুয়েশন। আমরা অনেক সময় অনেক কাজে এই যে নিজেকে ইভ্যালুয়েট করি না, পাশের মানুষটাকে ইভ্যালুয়েট করতে পারি না, কাজটাকে ইভ্যালুয়েট করতে পারি না, করি না আর কি, হয়তো সময়ও হয় না। কিংবা এমনও হয়েছে যে আচ্ছা ওই অন্য একটা মানুষ একটা ভালো কাজ করছে, বলা হয়নি, আজকে যদি বলতে চান আমাদের মাধ্যমে, আমরা ক্রেডিটটা নিতে চাই। এই যে আমাদেরকে ডেকে আজকে একটা ভালো কাজ করেছেন। আচ্ছা, যাই হোক, জোকস অ্যাপার্ট, আপনাকে ক্রেডিট দিলাম তো। হ্যাঁ, থ্যাংক ইউ। বাট হ্যাঁ, লাইফ ইজ অল অ্যাবাউট এভলিউশন। আই থিঙ্ক সেটা মেন্টালি হোক, মানে ফাইন্যান্সিয়ালি হোক, আর্টিস্টিক্যালি হোক, সব দিক থেকে এভলিউশন ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং, এবং লাইফ ইজ অল অ্যাবাউট এভলিউশন আই থিঙ্ক, Okay, next. অ্যান্ড ইট ক্যারিজ মিনিং। হোয়াট ইফ? হোয়াট ইফ, এটা আমার মানে আমাদের পরবর্তী প্রশ্নে সবার জন্যই থাকবে, একটা কমন প্রশ্ন। কিন্তু এখন হোয়াট ইফ যে কোনো ক্ষেত্রে, লাইক সিচুয়েশনটা যদি এরকম হতো, আপনি যদি কিছু একটা হয়ে যেতেন, যদি এই কমন প্রশ্নটা আমার একটু পরের বিরতিতে থেকে এসেই আমার প্রথম প্রশ্নটা ছিল এটা, কিন্তু আপনি পেয়ে গেছেন হোয়াট ইফ। এখনই করে ফেলি সবাইকে বরং। আচ্ছা, আপনি যদি প্রধানমন্ত্রী হতেন কি করতেন বলেন? আমাকে মানাবে? মানানোর তো বিষয় না, কি করতেন? পদত্যাগ করে দিতাম। সাকিব, এই প্রশ্নের উত্তরটা আমি একটু সবার কাছ থেকে জানতে চাই। আপনি যদি প্রধানমন্ত্রী হতেন কি করতেন? প্রধানমন্ত্রী আসলে ওটার পেছনে তো অফকোর্স দেয়ার হ্যাজ টু বি আ স্টোরি, না? মানে আপনি ঠিক আমাকে আছে, কনটেক্সট ছাড়া যদি পানিতে ফেলে দেন, তাহলে পানিতে আসলাম কিভাবে আমি? হাউ এম আই সাডেনলি দ্য প্রাইম মিনিস্টার? ব্যাপারটা হচ্ছে হোয়াট ইফ, মানে আচ্ছা মনে হয় এমন যদি হতো আর কি টাইপের। তাহলে অফকোর্স দেয়ার উড বি পিপল যাদেরকে ডেকে আমি বলবো যে আমার এজেন্ডা কি ছিল, টেল মি। এখন তাহলে লেটস ওয়ার্ক অন দি এজেন্ডাস। এখন হয়ে তো গেছি, কিছু তো করার নাই, রেজা ভাই বানিয়ে দিয়েছে আলটিমেটলি। ওইটাই, রেজা ভাই বানিয়েছে, এজন্যই আমি পদত্যাগ করে দিলাম। রিপনাথ ভাই, কালকে প্রধানমন্ত্রী হয়ে গেলে কি করবেন? প্রথম কথা হচ্ছে আমি কোনোভাবেই মানে আমি প্রাইম মিনিস্টারের দায়িত্বটা নিব না। আচ্ছা, কারণ এক্স্যাক্টলি আমি কখনোই স্বপ্ন দেখি না যে আমি প্রাইম মিনিস্টার হব। কেন? আপনি তো পেছনের মানুষ এবং আপনি এত ফেমাস জিনিস তৈরি করেন। আমি সাউন্ডটাই করতে চাই এক্স্যাক্টলি, কারণ মানুষের স্বপ্ন থাকে না, কিন্তু আমার কখনো এই ধরনের পাওয়ারের স্বপ্ন নাই। এই পাওয়ার গেমটা আমি খেলতে চাই না, পাওয়ারের গেমটা, সাউন্ড গেমটা খেলতে চান। মাতিম সাকিব, শুনতে চাই আপনার দর্শন, জীবন দর্শন। আমাদের কোন কোন বিষয় আপনার কাছে পছন্দ?
thoughts, yeah. Thoughts, আমি একটু খুব ব্যক্তিগত ব্যাপার বলি। থটস ইজ ওয়েন আই লিসেন টু গজলস। আমি অনেক বেশি গজল শুনি প্রতিনিয়ত। আমার ওই মানে লিজার টাইম বলতে যেটা থাকে আর কি, আমার মোস্ট অফ ইট। অ্যান্ড আমি যখন ট্রাভেল করি, যেমন এখানে যখন আসছিলাম ট্রাফিক ছিল, উই লিভ ইন ঢাকা, সো ইয়েস, ওই সময়টায় আসলে আই ডেলভ ইন টু গজলস। অ্যান্ড ওখানে যাদেরকে আমি শুনি, উস্তাদ গুলাম আলী সাহাব বা মেহেদি হাসান সাহাব, ওনারা আসলে কেমন করে এই জিনিসপত্রগুলো প্রডিউস করেন, বা ওনাদের ক্যারেক্টারিস্টিক্স আসলে কিভাবে দে পোর্ট্রে, দিজ আর মাই থটস। এগুলো আমি চিন্তা করি এবং এগুলো আমি প্রসেস করতে পারি না সামহাও। সো এটা আই সামহাও স্বপ্ন দেখি কোনো একদিন হয়তো বা তারা যেটা করে গেছেন সেটার হয়তো বা 5% বা 10% আর্টিস্টিক মাস্টারি কোনো দিন যদি আমি অ্যাচিভ করতে পারি, তাহলে আল ফিল অনার্ড আমার লাইফে। ওকে, নেক্সট। The second one says silence. I should be the brand ambassador for this. I mean, I love this. কিছু মানুষ আছেন যারা হয়তো বা এটা খুব কম প্র্যাকটিস করেন, বাট ইটস আ ভেরি গুড প্র্যাকটিস। অনেক এনার্জি বাঁচে এবং ভেরি কমফোর্টেবল, ইউ নো, ইউ গেট টু লিভ ইয়োর লাইফ হ্যাপি। সো ইয়া, নেক্সট। it says onwards. I don't know. অনওয়ার্ডস। Yes. অনওয়ার্ডস মিউজিক, আরো যত যেতে পারি আর কি, আরো যত গভীরে যাওয়া যায়, Okay. আরো যত মানুষকে ওই যে করা ইমোশনস যায়। গুলো ফিল করানো যায়, তত আই ফিল সাকসেসফুল। Last. The last one, it says life. লাইফ। Yeah. জোশ। Equals to music, so completes the circle. ওকে, ঠিক আছে। আমাকে একটা সার্কেল পূরণ করতে হবে, বিরতির সার্কেল। Go on, please. দর্শক, আরিফ ফেমাসের আয়োজনে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই। আমাদের সাথেই থাকুন, কোথাও যাবেন না, এবং এসে এসে শুনবো রিপন নাথের কথা। দর্শক, আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। আপনারা দেখছেন আরিফ ফেমাসের আয়োজনে একজন গুণী মানুষ, গুণী সারথী আমাদের সাথে যুক্ত রয়েছেন। আমি 3 জনকে নিয়ে 21 পৃষ্ঠার একটা রিসার্চ করেছি, এবং এরপরে 4টা কার্ডের মাধ্যমে জানতে চাই রিসার্চের ফলাফল কি পড়েছে আপনার কাছে। ফার্স্ট কোয়েশ্চেন, ব্যালেন্স। ব্যালেন্স খুব জরুরি। লাইফে ব্যালেন্স করতে হয়, মানুষের সাথে ব্যালেন্স করতে হয়, পরিবেশের সাথে ব্যালেন্স করতে হয়। আপনি কিভাবে ব্যালেন্স করেন? আমার জীবনে তো অনেক কিছু ব্যালেন্স করতে হয়। কি কি করতে হয় বলেন? সারাদিন করতে হয় ইলেকট্রনিক জিনিসপত্র ব্যালেন্স, আচ্ছা দিন শেষে করতে হয় ফ্যামিলি ব্যালেন্স। আচ্ছা, কোনটা কঠিন? বলবো আমার সামটাইমস না, না, মেশিন, একটা উত্তর বেছে নিতে হবে, কোনটা? তাহলে মেশিনটাই কঠিন, ফ্যামিলিটা ম্যানেজ করা যায়। আচ্ছা, ঠিক আছে। তাহলে বলবো এটা, কারণ মেশিনটা অনেক বেশি লম্বা সময় ধরে টানতে হয়। সো এটা যদি ফ্যামিলির মতন 1 ঘন্টায় সব কিছু ম্যানেজ, ফ্যামিলিটা তো দীর্ঘ সময় টানতে হয়। না কয়টা ফ্যামিলি যাই? তো হ্যাঁ থাক, আপনার কিন্তু বাসায় যেতে হবে। হ্যাঁ, হ্যাঁ সেটাই। পরের শব্দে যাই। সেকেন্ড কোশ্চেন, জি। লস্ট। লস্ট, কখন হারিয়ে গেছেন? কি হারিয়ে ফেলতে চান? যে কোনো একটা, বা কিছু হারিয়ে গেছে কোনো জীবনে? মানুষ? হ্যাঁ, মোবাইল হারিয়েছে। না, মোবাইল না, মানুষ। না, মানুষ হারায়নি, মানে মানুষ কখনো হারায়নি, কিন্তু অনেক সাউন্ড হারাই গেছে। হয় না, অনেকের মানুষ হারিয়ে যায়, প্রিয় মানুষ। প্রিয় মানুষ, হ্যাঁ, চলে আমার যায়। আমি মিস করি আমার বাবাকে। আমার বাবা চলে গেছেন, আচ্ছা এটা মিস করি। আচ্ছা, আর নেক্সট রেসপন্স, রেসপন্স করেন তো? অ্যাকচুয়ালি রেসপন্স করি তখনই আমি খুব খুব কনসেন্ট্রেশন দিয়ে কাজ করতেছি কেউ একজন ঢুকলো, ওর সাথে একটা মশাও ঢুকলো, এবং আমি যখন কাজ করতেছি আমার করে আমার পায়ে সে কামড়াচ্ছে, টাসকে মারতেছি, আবার কাজ করতেছি। সো এই রেসপন্সটা আমার খুব বেশি মানে বিরক্তিকর। আচ্ছা, বিরক্তি। ওকে, নেক্সট। এই রেসপন্স করাটা। আর ডে, একটা দিন কাটাতে চান লাইফে, বা একটা দিনের কথা চিন্তা করেন যেটা আসেনি এখনো, একটা দিন কাটাতে চান কোনো একটা গোষ্ঠীর সাথে, কোনো একজনের সাথে, এরকম কি? এরকম মানে বিভিন্ন অপশন থাকতে পারে, আপনি যে কোনো একটা পছন্দ করতে পারেন। খুব পছন্দ হচ্ছে আমার ফ্যামিলি টাইম। আমি যদি সারাদিন আসলে আমার ফ্যামিলির সাথে থাকি, কোনো কাজ ছাড়া, সেটা আমি সবচেয়ে বেশি এনজয় করব।
ঠিক আছে, মানে ব্যালেন্স করে ফেললো, খুবই ব্যালেন্স করতে যে পারেন, মানে শুরুতে যেভাবে বলেছেন এখন আবার শেষকে ব্যালেন্সটা করে ফেলেছেন। ঐশী, আমরা একদম শেষ পার্টে রয়েছি, যেহেতু এরপরে কি কাজ আসছে, কি নিয়ে ব্যস্ত আছেন, আমরা আপনাকে কোথায় আবার দেখতে পারবো, যে অনেকগুলো সিনেমার একটা ডিফারেন্ট চরিত্রের পরে কি আসছে নতুন পরবর্তীতে, অপেক্ষা থাকতে হবে অনেক দিন? আশা করি তো থাকতে হবে না, কিন্তু আমার কেন জানি অপেক্ষা করতে হয়, কারণ আমার এমন না যে এই যে নূর যে আসলো এতদিন পরে, এটার পেছনে যে কি বলবো, এমন কোনো কারণ ছিল যে এটা রেডি না বা এরকম কিছু, এমন না, কোনো একটা অপ্রত্যাশিত কারণে এরকম লেট হয়ে গেল, তো এটা আনএক্সপেক্টেড। এরকম আনএক্সপেক্টেড ডিলে আর আমিও চাই না, কিন্তু এখন ব্যস্ততা হচ্ছে আরেকটা সিনেমার শুটিং চলছে, ইনশাল্লাহ নেক্সট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ওটাতে দেখা যাবে, যদি এরকম আনএক্সপেক্টেড কোনো বিলম্ব না হয়। আচ্ছা, আমাকে একজন একটা প্রশ্ন করেছে মাহাতিম সাকিবকে জন্য। মাহাতিম সাকিব, আপনি কি কণ্ঠ ভারী করার জন্য কোনো ব্যাপার স্যাপার তৈরি করেন, বা নাকি কিভাবে আপনি কণ্ঠ মাঝে মধ্যে ভারী করেন, নাকি আপনার ভয়েসটা এরকম? এক একটা গানে তো আসলে এক একটা টেক্সচার ডিমান্ড করে, যেমন অ্যাক্টিং ইউ আর রিকোয়ার্ড টু প্লে আ ক্যারেক্টার, গানের জন্য ইউ আর সাপোজ টু প্লে আ ক্যারেক্টার, এবং প্রত্যেকটা ইমোশনকেও আসলে ক্যারি করার জন্য ডিফারেন্ট টেক্সচার ইউ নিড। সো ওইটা আসলে দেয়ার আর পার্টিকুলার সেট অফ রেয়াজ দ্যাট ইউ হ্যাভ টু ডু অন রেগুলার বেসিস, যেটা করলে হয়তো বা ইউল গেট গ্রাস্প যে আমি ওই সময় ওইটা আনলক করতে চাই, ওই সময় ওই জিনিসটা ইউজ করতে চাই, ইউটিলাইজ করতে চাই, ওই ব্যাপারগুলোকে আনলক করার জন্য ইউল হ্যাভ টু keep yourself in the practice all the time. আমার বেসিক কোশ্চেন জায়গায় শেষ প্রশ্ন, আমার আর অনেকগুলো প্রশ্ন ছিল, বাট সময়ের কারণে আমি করতে পারছি না। কাজটা করতে গেলে প্রডিউসার ডিরেক্টরের সাথে কি হয়, ডিবেট হয়, ঝগড়া হয়, মানে কি হয়, মারামারি কাটাকাটি কি হয় আপনার এটা নিয়ে? না, এটা তো ডেফিনেটলি হয়। আর সবচেয়ে অসহায় লাগে তখনই, ধরেন ও শ্যুটটা করে আনে নাই, কিন্তু সে ডিজাইনটা চায়। আচ্ছা, যে ভাই এখানে আমি এরকম চাচ্ছি, এরকম শুনতে চাচ্ছি, সো আমি স্পেসটা কই, আমি কোনখান থেকে শোনাবো জিনিসটা, কিভাবে শোনাবো, শেয়ার মি, আমাকে আইডিয়াটা শেয়ার করুন। সো এইটা অনেক বেশি ফেস করি। সো আমাদের এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আচ্ছা, আমাদের আরেকটা পর্ব থাকে, আমাদের যেহেতু অল্প একটু সময় আছে, সো আমরা এই পর্বটা করে ফেলতে চাই, এবং আপনাকে এখন যেটা ফেস করতে হবে সেটা হচ্ছে যাহা বলিব মিথ্যা বলিব পর্ব। মানে আপনি যেটাই বলবেন সেটাই মিথ্যা, এবং আমি আজকে এটা খুব সহজ করে দিচ্ছি কারণ আমার হাতে খুবই কম সময় আছে। আমি একটা শব্দ বা বাক্য বলবো, ওইটা ধরে আপনাকে মিথ্যা বলতে হবে, এবং এই পর্বের নাম হচ্ছে যাহা বলিব মিথ্যা বলিব। ঐশী নাকি মাহাতিম সাকিব থেকে শুরু করি। সাকিব, জান্নাতুল ফেরদৌস ঐশী, তার সম্পর্কে একটা মিথ্যা বলতে হবে। সম্পর্কে মিথ্যা বলতে হবে? হ্যাঁ, মিথ্যা বলতে হবে। বলেছে কি বলেছে? আচ্ছা, একটু জোরে বলুন। ও আচ্ছা, বললাম বিচ্ছিরি দেখতে। বিচ্ছিরি দেখতে, ইয়েস। রিপোর্টনাথ, কোশ্চেন? না, মানে এটা এটা আমায় বলতে হবে? আপনাকে, হ্যাঁ। আমার খুব পরিচিত, খুব কাছের, আচ্ছা, প্রতিনিয়ত দেখা হয়। গান বাসায় আছে। সিনেমা প্রতিদিন দেখি, অনেক স্যাড রোমান্টিক। আমি পরিচিত এই শব্দটার সাথে। মাহাতিম সাকিব, আমরা একজন আরেকজনকে চিনি না। সেই মিশন এক্সট্রিম, আমার 6 নম্বর সিনেমা। নূর, 1 নম্বর সিনেমা। আরিফিন শুভ, আমার 6 নম্বর কো অ্যাক্টর। আদম, আমার অপ্রিয় একটা সিনেমা। মাহাতিম সাকিব, বিশ্রী গান গায়। রিপননাথ, সাউন্ড ডিজাইনিংই বুঝে না। আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি ভুলে গেছিলাম এটা। রিপননাথকে শেষ করে আমি আপনার কাছে আসছি, প্লিজ অপেক্ষায় থাকেন। শব্দ, খুবই বাজে জিনিস, হাওয়া, শুনতে পাই না। হাওয়া, হাওয়া দেখতে পাই না। মনপুরা, এটা কোনো সিনেমাই হয়নি। ওকে, মনপুরার সিনেমা তুফান। তুফান, এটা একদমই একটা ঝড় ছিল। মাহাতিম সাকিব, ও খুব ভালো অভিনয় করে। জান্নাতুল ফেরদৌস ঐশী, সে খুব ভালো কাজের বুয়া। ঐশী, Did you prepare this in your mind?
আচ্ছা অবশ্যই আমার যে প্রশ্নটা আপনার ছিল সবাই যেটা জিজ্ঞেস করতে বলছে এখানে লেখা Revenge ছিল নেওয়ার বড় সুযোগ করে। আছে? হ্যাঁ, না রিভেঞ্জ দেওয়ার সুযোগ ফাইনালি নেই, সবাই কিন্তু আমরা হাসতে পারছি বুঝছো একটা প্রশ্ন আমাকে একটু করতে হবে, মানে আপনি যদি আমাকে অনুমতি দেন Please, আমি please. করবো, মানে করে ফেলেন। একদম একটু খুবই অল্প করে উত্তর দিতে হবে। আমরা অনেকে শুনি সোশ্যাল মিডিয়াতে মাঝে মধ্যে লেখালেখি হয়, আমরা তো অসাধারণ দর্শক, আমরা তো বুঝি না, বোকা দর্শক। আপনার আরিফিন শুভ ভাইয়ের মধ্যে কিছু আছে, মানে মানুষজন অনেক কিছু বানিয়ে ফেলে, মনে করে যে আপনাদের মধ্যে তাদের একটা রিলেশন নায়ক নায়িকা হলে যেটা হয়, ব্যাপারটা কি এরকম কিছু? তার সাথে আমার যে রিলেশনটা আছে সেটা হচ্ছে শুধুমাত্র সহশিল্পীর এবং খুব সম্মানজনক একটা সম্পর্ক। হি ইজ লাইক মাই মেন্টর অ্যান্ড উনি আমাকে অনেক স্নেহ করেন। এর থেকে বাইরে যা যা পড়েছেন সব মিথ্যা। সব এর থেকে মিথ্যা। বেশি ক্লিয়ার আউট করার আমার কাছে আমার কিছু একটা নেই। প্রশ্ন আছে, হ্যাঁ। এটা কি ওই মিথ্যে সেগমেন্টের কন্টিনিউশন? মনে হয় এটাই, ঠিক আছে। না, আচ্ছা আমরা একদম শেষ করব, আপনাদের কাছ থেকে একটা বাক্য শুনতে চাই দেশের জন্য, মানুষের জন্য। রিপন্নাথ আপনাকে দিয়ে শুরুটা করতে চাই, এক বাক্যে শেষ করতে হবে, আমার হাতে একদমই সময় নেই। আমরা সবাই সুন্দরভাবে বাঁচতে চাই। মাধবী সাকিব। ঠান্ডা পড়ছে, বি কেয়ারফুল। ওকে, শান্তি বিরাজ করুক সবার মনে পৃথিবীতে। থ্যাংক ইউ। আপনারা আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন, আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা এবং শুভাশিস রইল, এবং আপনাদের ভালো কাজগুলো খারাপ কাজগুলো সবই আসলে বাংলাদেশের, এবং আপনারাই তো বাংলাদেশ, আপনারা ভালো থাকলে বাংলাদেশটা ভালো থাকে। দর্শক, ঐশী যেমন বলছিল যে শান্তি বিরাজ করাটা খুব জরুরি পৃথিবীর জন্য, মানুষের জন্য, দেশের জন্য, আপনার জন্য, আমার জন্য, এবং সেই শান্তিটা বিরাজ করতে কিন্তু আপনারা প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে কাজ করতে পারেন, এবং সেই কাজটি যদি করেন দিন শেষে দেখবেন বাংলাদেশের লাল সবুজের এই সমীকরণটা আমাদের হবে, কারণ আমাদের হলে আমরা জিতে যাই, কারণ আপনি না বাংলাদেশের মালিক। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী আয়োজনে।